আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি যে যেখানে বসে দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসিনা আক্তার টেবিল টকের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এখনকার অনুষ্ঠান দেখার জন্য। প্রিয় দর্শক, ক্যান্টনমেন্ট এলাকায় অস্ত্রসহ প্রবেশের চেষ্টা করেছিলেন এবং ঢাকা 17 আসনের জামাতের প্রার্থী খালিকুজ্জামান এবং সেই ওনার আচরণের প্রতিবাদ জানিয়ে এক্সপোর্টস অ্যাসোসিয়েশন ওনাকে 24 ঘন্টা সময় দিয়েছে, কারণ উনি অস্ত্রসহ ঢোকার সময় তারা বাধা দিয়েছে এবং তাদের সাথে অকথ্য ভাষায় কথা বলেছেন, কুরুচিপূর্ণ কথা বলেছেন, যেটা বলা হচ্ছে আর কি, যে একটু উদ্ধতপূর্ণ আচরণ এবং কুরুচিপূর্ণ বক্তব্য এবং অবমাননাকর বক্তব্য তিনি রেখেছেন, যার জন্য সেখান থেকে এক্সপোর্টস থেকে 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে ওনাকে ক্ষমা চাওয়ার জন্য। যদি ক্ষমা না চায় তাহলে ওনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে ক্যান্টনমেন্ট এলাকায়। তা আমরা এটা নিয়ে কথা বলবো। এবং গতকালকে জামাতের আমির একটি কথা বলেছেন, কর্নেল ওলিকে। উনি বলেছেন যে মানে উই রিভল্ট বলেছেন কর্নেল ওলি, এবং উনি স্বাধীনতার ঘোষক আসলে সেভাবে না বললেও উনি সেভাবেই প্রকাশ করার চেষ্টা করেছেন। তো আমরা এইসব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন মেজর সিদ্দিক, সংগঠক এবং বিএনপি নেতা। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। জি মেজর সিদ্দিক, আপনার কাছে আজকে শুনতে চাইছি কি কি হয়েছিল আসলে ক্যান্টনমেন্ট এলাকায়। ধন্যবাদ আপা। টেবিল টকে আমি দীর্ঘ 7-8 বছর যাবৎ কথা বলি আপনার সাথে, এবং জুলাই বিপ্লবের কথা বলেছি। আজকে আপনি আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, সেই জন্য ধন্যবাদ। আপনার কলা কৌশলীকে ধন্যবাদ, এবং আপনার দর্শক শ্রোতাকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমরা ত্রয়োদশ নির্বাচনের সামনে, 12 তারিখে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখে সারা বাংলাদেশে নির্বাচনী আবহাওয়া বিরাজ করছে। ইতিমধ্যে প্রত্যেকটি দলই তাদের নির্বাচনী আসনে প্রচারণা চালাচ্ছে। তেমনি ঢাকা 17 আসনে ধানের শীষের পক্ষ থেকে জনাব তারেক রহমান প্রতিযোগিতা করছেন, এবং তার এই 17 থেকেই ডাক্তার খালিদুজ্জামান জামাত থেকে প্রতিযোগিতা করছেন। তিনি আজকে ঢাকা সেনানিবাসে প্রবেশ করতে চেয়েছিলেন। আমি এটি ভাইরাল হয়েছে, আমি আজকে দেখেছি, আজকে অথবা গতকালকে, আমার ডেটটি জানা নেই, সম্ভবত আজকে। তো যখন তিনি প্রবেশ করছেন তখন ঢাকা সেনানিবাসের যে চেকপোস্ট গুলো থাকে, প্রবেশ, এন্ট্রি এবং এক্সিট দুটোতেই সেনাবাহিনীর মিলিটারি পুলিশ দায়িত্ব পালন করে। তো যে এন্ট্রি গেটে তারা গিয়েছে সেখানে মিলিটারি পুলিশের এনসিও, সার্জেন্ট কিংবা কর্পোরাল তারা দায়িত্বে থাকে, সাথে সৈনিক থাকে এবং 3 বাহিনী থাকে। সেখানে খালিদুজ্জামানের সাথে গানম্যান ছিল, সেটি তারা সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী, ক্যান্টনমেন্টের যে বিধিমালা আছে সে অনুযায়ী তারা বলল যে গানম্যান প্রবেশ নিষেধ। তখন তিনি যে বাকবিতণ্ডা করলেন, তোর মধ্যে 4টি পয়েন্ট আসে। প্রথমেই তিনি বললেন যে আমি এটি গানম্যান, আমার অথরিটি, আমি এটি নিয়ে যেতে চাই, আমাকে প্রবেশ করতে দিন। তারা বলছে সেটি, মিলিটারি পুলিশ বলছে যে এটি নিষেধ। তখন কথা প্রসঙ্গে আপত্তিকর। এই পর্যন্ত স্বাধীনতা উত্তর বাংলাদেশ সেনাবাহিনীর সেনানিবাসে দাঁড়িয়ে কোনো একজন শিক্ষিত ভদ্রলোক এমন আপত্তিকর কোনো উক্তি আজ পর্যন্ত জাতি শুনে নাই। যেমন প্রথমেই তিনি বলেছেন যে আপনারা পরিকল্পিতভাবে, সুপরিকল্পিতভাবে দেশটাকে ধ্বংস করে দিচ্ছেন। সেনাবাহিনীর ব্যক্তিগত স্বার্থে, আপনাদের ব্যক্তিগত অফিসারদের সাথে বাংলাদেশ সেনাবাহিনী এই দেশকে ধ্বংস করার জন্য সুপরিকল্পিতভাবে কাজ করছে। দ্বিতীয় বলছে যে তারেক জিয়া যখন যায় তখন আপনারা জিহ্বা দিয়ে চেটে রাস্তা পরিষ্কার করেন, আমাকে যেতে দিবেন না কেন। তৃতীয়ত তারা বলছে যে আমার গান আমি নিয়ে যাব, আপনারা এখানে বাধা দিতে পারেন না, আমি প্রয়োজনে সেনাপ্রধানের সাথে কথা বলব। তখন ওই ডিউটিরত খুব ভদ্রভাবে পেশাদারিত্বের মাধ্যমে যে এনসিও বা যে সোলজার, যে সৈনিক মিলিটারি পুলিশের, তিনি তার যে অফিসার আছে
এই অপারেশন অফিসার হতে পারে একজন ক্যাপ্টেন কিংবা মেজর, তার সাথে কথা বলেছে এবং সে তাকে ফোনটা দিয়েছে, তার সাথে একই উক্তি করেছে, একইভাবে ন্যাক্কারজনক উক্তি করেছে ডাক্তার খালিদুজ্জামান। তিনি বলেছেন যে আপনারা জিহ্বা দিয়ে চেটে পরিষ্কার করেন তারেক রহমান সাহেব যাওয়ার জন্য। তারেক রহমান সাহেব তিনি থাকেন এই মুহূর্তে গুলশানে, এবং গুলশান থেকে এয়ারপোর্ট বা বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিভিশনে যাচ্ছেন, কখনো ফ্লাই করছেন, কখনো এয়ারপোর্টে যাচ্ছেন, কখনো বাই রোডে যাচ্ছেন। সেনানিবাসে এমন কোনো দৃষ্টান্ত নেই যে তিনি আসার পরে 25শে ডিসেম্বরে আসার পরে তিনি প্রবেশ করেছেন বা কোনো প্রটোকলে তাকে একদম ক্লিয়ার ছেড়ে দেওয়া হয়েছে। সেনানিবাসে এই স্বাধীনতা উত্তর এই পর্যন্ত ঢাকা সেনানিবাসে যে নিয়ম, প্রত্যেকের জন্য সমান নিয়ম, এখানে ভদ্রভাবে সেনা অফিসার বা সেনা এনসিও নন কমিশনড অফিসার তিনি সুন্দরভাবে বলার চেষ্টা করেছেন যে স্যার গানম্যান প্রবেশ নিষেধ, এবং অফিসার যখন আদার এন্ড থেকে বলছে তখনও তার সাথে একইভাবে এই যে উক্তি তিনি করেছেন, যে কমেন্ট যিনি করেছেন খালিদুজ্জামান জামাতের ব্যক্তি, এবং তিনি তার পরিচয়টা দিয়েছেন শুরুতেই যে আমি ঢাকা 17 জামাতের প্রার্থী, আমি তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী, অর্থাৎ তারেক রহমানকে তিনি টেনে এনেছেন তার প্রতিদ্বন্দ্বী। এবং আশ্চর্যজনক ভাবে তিনি বারবার একটি কথা বলছেন যে পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে বাংলাদেশ সেনাবাহিনী এই দেশটাকে ধ্বংস করার প্রক্রিয়া করছে, আপনারা গোলাম হয়ে গেছেন। ওইখানেই বলেছেন, ওখানেই বারবার বলছে যে আপনারা গোলাম হয়ে গেছেন। এক পর্যায়ে একটি মন্তব্য করেছে যে 5ই আগস্টের পরে বড় বড় অফিসাররা আমাদের পা ধরেছে, এবং তিনি বলছেন যে আপনি যে আমাকে অস্ত্র নিতে দিবেন না, আমি যদি প্রবেশ করি আপনারা যদি পিটান, আমাদেরকে মারেন, যদি আপনারা যদি পিটায় পুটায় আমাকে ইয়ে করেন, তার মানে তিনি বোঝাতে চাচ্ছেন গানটা সাথে থাকলে, যদি ধরে নিলাম তর্কের খাতিরে তার বক্তব্য অনুযায়ী যদি কেউ পিটায় থাকে তাহলে তিনি গুলি করবেন। অর্থাৎ তার ঔদ্ধত্য, তার প্রভোকেশন, তার কথাবার্তা, তার সবকিছু এটি জাতি এর আগে কখনো শুনে নাই। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে অন দি আদার হ্যান্ড যে মিলিটারি পুলিশ, এখানে 3 বাহিনীর ডিউটি থাকে, আর্মি, নেভি, এয়ারফোর্স, তারা দারুণভাবে ধৈর্যের সাথে টেলিফোনে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলিয়েছেন, এবং বারবার তার ভদ্র আচরণের মাধ্যমে সহিষ্ণুতা দেখিয়ে 3 বাহিনী কিংবা সেনাবাহিনীর যে মিলিটারি পুলিশের ডিসিপ্লিন তারা রক্ষা করেছে। আমি অবাক হয়েছি। আমি 42-43 বছর আগে বাংলাদেশ সেনাবাহিনীতে প্রবেশ করেছি। আমি আজ পর্যন্ত ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে, সেনানিবাসে দাঁড়িয়ে, সেনানিবাস মিলিটারি পুলিশের সাথে এই ধরনের আচরণ কোন সেনা অফিসার কিংবা সেনা সৈনিক, কোন রিটায়ার্ড অফিসার বা সৈনিক কিংবা কোন সিভিল এই ধরনের আচরণ কখনো করেনি। না, আপনার কাছে কি মনে হয় যে তারেক রহমানের জন্য সেনাবাহিনী থেকে অতিরিক্ত কোনো কিছু করা হচ্ছে কিনা উনি আসার পর থেকে? তারেক রহমানের জন্য যে প্রটোকল দেওয়া হয়েছে এটি বেসিক্যালি সিএসএফ, চেয়ারম্যান সিকিউরিটি ফোর্স, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ই 111-এর পরে সেই সিএসএফ গঠন করা হয়। এরপর প্রারম্ভিক সময়ে যখন গঠন করা হয়, এটি যখন সৃষ্টি হয় তখন আমি দায়িত্বে ছিলাম, অর্থাৎ জেনারেল ফজলে আলাই আকবর, জেনারেল শরীফ, আমি আরো কয়েকজন অফিসার মিলে আমরা এই সিএসএফ গঠন করি। সুতরাং ওই সিএসএফ এর ধারাবাহিকতায় 18 বছর যাবত বা 19 বছর যাবত এটি চলছে। এখন দায়িত্বে আছেন চিফ সিকিউরিটি অফিসার, আছেন ব্রিগেডিয়ার জেনারেল শামস, এবং তার সাথে আছেন কিছু অফিসার এবং সৈনিক এবং কিছু সিভিল এই সিকিউরিটিতে নেওয়া হচ্ছে। তারাই মূল দায়িত্বটা পালন করে, পাশাপাশি বিজিবি দায়িত্ব পালন করছে, অন্যান্য ল এনফোর্সিং এজেন্সি পালন করছেন, এমনকি সেনাবাহিনীও কোনো যেমন 300 ফিটে যখন আসে তখন সেনাবাহিনীও দায়িত্বে ছিল, র্যাব দায়িত্বে ছিল। অর্থাৎ তার প্রতি যে প্রটোকল দেওয়া হয়েছিল সেটি ছিল যে কোনো ধরনের অতিরিক্ত কিছু না, কারণ পিপল যে জনগণ ছিল, যে প্রায় ধারণা করা হয় যে 30 লক্ষ থেকে 50 লক্ষ লোক 300 ফিটে জড়ো হয়েছিল, সেখানে তার নিরাপত্তারা, এটি যারা নিরাপত্তা বাহিনীতে আছে তারা অ্যাসেসমেন্ট করেছিল যে তার জন্য সেনাবাহিনী কিংবা বিজিবি কিংবা র্যাব কিংবা যে পুলিশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ডিজিএফআই, এনএসআই, তাদের থাকা প্রয়োজন, সেটি দেওয়া হয়েছে। ইত্যবসরে ইতিমধ্যে তিনি একটি ভিজিটে তিনি প্রথমে গেছেন সিলেটে,
তারপরে চিটাগং, তারপরে ময়মনসিংহ, এখন এই মুহূর্তে তিনি উত্তরবঙ্গ হয়ে এসে যশোর, খুলনায় আছেন। সেখান থেকে তিনি কোনো একটা ভিজিটে তিনি স্পষ্ট বলেছেন যে আমার প্রটোকল যা দেওয়া হয়েছে তার 3 গুণ প্রটোকল জামাতকে দেওয়া হোক, কারণ তারা এটা অবজেকশন করছিল। সুতরাং এটি আমাদের দলের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, কিংবা গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে, কিংবা আর্মি, নেভি, এয়ারফোর্সের পক্ষ থেকে তাকে অতিরিক্ত কিছু দেওয়া হচ্ছে না, যতটুকু প্রয়োজন। কারণ আপনারা খেয়াল করেছেন যে 300 ফিট থেকে শুরু করে তারপর দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করার পর 31শে ডিসেম্বরে যে জানাজা হয়েছে সেটি জগৎ বিখ্যাত। এই পৃথিবীতে এত বেশি মানুষ কোনো জানাজায় হয়নি। সুতরাং এই বিশাল মানুষ, কোটি মানুষের জন্য যে নিরাপত্তা প্রয়োজন ছিল, এখানে সরকার ছিল, প্রধান উপদেষ্টা ছিল, কিংবা ডিপ্লোমেটরা ছিল, তাদের নিরাপত্তার জন্য এটি বাংলাদেশের স্বার্থে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের স্বার্থে এখানে ডেপ্লয়মেন্ট ছিল হাইয়েস্ট। এরপর তিনি যে সিলেট গেলেন, চিটাগং গেলেন, এমনকি ময়মনসিংহ, এমনকি উত্তরবঙ্গ গেলেন, এটিকে যদি হিসাব করা হয় তাহলে রাস্তা সহ, ভ্যানুগুলা সহ প্রায় এখানে কোটি কোটি মানুষ, আমি সংখ্যাটা নির্ধারণ করছি না, কোটি কোটি মানুষ জমায়েত হয়েছে। সুতরাং এই বিশাল মানুষের মধ্যে যে সিকিউরিটি থ্রেট অ্যাসেসমেন্ট যেটা হয়, সেই থ্রেট অ্যাসেসমেন্টে বলে দেয় যে এখানে পর্যাপ্ত পরিমাণ আর্মি, নেভি, এয়ারফোর্স, বিজিবি, পুলিশ কিংবা গোয়েন্দা সংস্থা ডেপ্লয়মেন্ট থাকা উচিত। তাই হয়েছে, এটি কোনো অতিরিক্ত কিছু না। সরি, আমার মাইক্রোফোনটা অফ ছিল। এর আগে নিশ্চয়ই আপনি খালিদুজ্জামান আরেকটি কথা যে বলেছিলেন, সেটাও ভাইরাল হয়েছে খুব, যে ঢাকা শহরে একটি সিটও দেওয়া হবে না, একটি সিটও দেওয়া হবে না, এরকম একটা বক্তব্য উনি রেখেছিলেন সামাজিক যোগাযোগ। আপনি সঠিক বলেছেন। তার আজকের যে বক্তব্য, তার যে আচরণ, তার যে ডিলিংস, এবং সেনানিবাসে দাঁড়িয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে আমি যদি আপনাকে একটু করে আমি একটু দেখানোর চেষ্টা করি, আমার কাছে ভিডিওটা আমার এখান থেকে ছাড়ানো হয়েছে। বুঝতে পারছি স্যার, আমাদের ক্যান্টনমেন্টের নিরাপত্তার সাথে ক্যান্টনমেন্টের গান নিয়ে আমরা কেন যাইতে পারবো না? এটা আমাকে বলে তো স্যার, আপনি এই হিসেবে দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, আবার পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা। দিস ইজ টোটালি দেশটাকে টোটাল সেনাবাহিনী কিছু অফিসার, আমি আপনাদের তো যাওয়া নিষেধ করি না স্যার, হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে আপনারা বিতর্কিত করতেছেন, শর্ট ডিসক্রিমিনেশন করতেছেন আপনি। একেবারে স্যার, আমি সেনা প্রধানের সঙ্গে কথা বলবো, স্যার বলতে পারেন স্যার। হ্যাঁ, আপনি কথা বলে দেন, কেন তো আবার গাড়ি আটকে রাখবেন কেন? আমি তো স্যার আপনাকে, না আপনি তো আটকে রাখছেন, আমি তো স্যার আপনাকে দায়িত্ব দিলাম স্যার, আমি তো আপনাকে আপনারা আমাকে একটু কথা দিতে অফিসাররা আমার টোটাল সেনাবাহিনী এদেশের সম্পদ, এই সম্পদকে আপনারা বিতর্কিত করতেছেন। হ্যালো, জি, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি, আমি এটা দেখাচ্ছিলাম। হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি না। আপনি আমাকে শুনতে পাচ্ছেন না, তাহলে আপনার বের হয়ে আবার ঢুকতে হবে প্লিজ। আমি আবার আসছি, জাস্ট 1 সেকেন্ড। জি, প্রিয় দর্শক, আপনারা কেউ কেউ লিখতেছেন যে 1 মান্থ আগের এটা, তো আজকে আমরা দেখেছি বা ভিডিওটা আজকে এসেছে। সো এখানে যেখানে রিপোর্ট হয়েছে সেখানেও লেখা নেই এটা 1 মান্থ আগে নাকি আজকে। সো এটা নিয়ে একটা কনফিউশন আছে। আমি মিজু সিদ্দিক আসছে, যে আপনি কথা বলছিলেন, আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম যে আসলে হয়েছে কিনা। উনি যে এটি ভাইরাল হয়েছে, আর তার বক্তব্যটি ছিল এটি ঔদ্ধত্যপূর্ণ, অশোভনীয়, যে ঢাকার একটি আসনও, 18টি আসন থেকে একটি আসনও বা 20টি আসন থেকে একটি আসনও তারা দিবে না। এই বিষয়টি তাদের অতীত ইতিহাস, জামাতের এই স্বাধীনতা উত্তর যতগুলো নির্বাচনে এসেছে, এই ইতিহাসে ঢাকার কোনো আসন পেয়েছে বলে আমি জানি না। তো তার এই বক্তব্য কোথায় দাঁড়িয়ে? ঢাকা 17তে দাঁড়িয়ে, ঢাকা সেনানিবাস, বনানী, গুলশান, বারিধারা, এই ঢাকা 17 উপরে দাঁড়িয়ে তিনি যে কথা বলছিলেন সেটিকে
তার দুদিন আগে তিনি করাইল বস্তিতে যে নাচানাচি করলেন এবং আজকে যে তিনি ঢাকা সেনানিবাসে দাঁড়িয়ে যে আপত্তিকর মন্তব্য, আমাদের এখানে কেউ কেউ বলছে যে এটা 1 মাস আগের ফুটেজ। যে মানে ফুটেজটা যাই থাকুক, তিনি যে বলেছেন যে একটি আসনও তারা ছাড় দিবে না, তার সাথে এই আজকের যে বক্তব্য, এবং এতে বোঝা যায় যে তিনি মূলত ব্যক্তিত্বহীন, তার ধ্যান ধারণা বা বিবেক বিবেচনা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে যদি এমন একটি ঔদ্ধত্যপূর্ণ কথা বলতে পারে, এমন ভাবে আচরণ করতে পারে যা জাতি কখনো শুনে নাই, সুতরাং সে যা ইচ্ছা তা বলতে পারে। আমার কাছে মনে হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই দেখেছেন সেনাবাহিনী বলছে আপনাকে তো আমরা যেতে বাধা দিচ্ছে না, আপনি যেতে পারেন, কিন্তু উনি গার্মেন্ট নিয়ে যে মানে যাবেন, অস্ত্র সহ ঢুকবেন, এটা নিয়ে আপত্তি ছিল। মিলিটারি পুলিশ যে চেকপোস্টে দাঁড়িয়ে আছে, যে মিলিটারি পুলিশ, উনি আর্মি নেভি এয়ারফোর্সের একজন এনসিও হোক বা একজন সৈনিক হোক, তিনি নীতিমালা বিধিমালা অনুযায়ী কাজ করছেন। তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছেন, তার সাথে কথা বলিয়েছেন। এতগুলো প্রসিজারের পরেও তিনি অফিসারের সাথেও তিনি আপত্তিকর কথা বলেছেন যে আপনারা জিব্বাদি চেটে পরিষ্কার করে দেন তারেক জিয়া যখন যায়। তো এই বক্তব্যটা ছিল খুবই আপত্তিকর। মূলত তিনি যে একজন হালকা মানুষ, তিনি যে এই আসনে একজন মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হওয়ার মতো যোগ্যতা রাখেন না, সেটি তিনি প্রমাণ করেছেন। এবং জামাতের জন্য তিনি ক্ষতি করেছেন আজকে, তার জন্য তো করেছেনই, এন্টায়ার জামাতের জন্য সেটি ক্ষতিকর। কারণ মানুষ এই ঢাকা 17 আসনে তিনি পরিচয়টাই প্রথম দিয়েছেন আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী। তিনি যে নিজে প্রতিদ্বন্দ্বী এটা না বলে আমি তারেক জিয়ার প্রতিদ্বন্দ্বী, ভালো কথা, সত্য কথা, নাইস, বাট পরের কথাগুলো ছিল অত্যন্ত নিম্নমানের। কিন্তু আপনার কি মনে হয় যে জামাত জিতে আসছে এই জন্য তাদের আচার আচরণে অনেক পরিবর্তন, যদিও তারা জামাত কিন্তু বলছে যে তারা যথেষ্ট পরিমাণে সংযত আচরণ করছে, এটা কিন্তু দাবি করছে বিএনপি একমাত্র মানে চাঁদাবাজের দল, তারপর হচ্ছে টেন্ডারবাজের দল, তারপরে হচ্ছে যে ঋণ খেলাপির দল, তারাই একমাত্র মানে এই ধরনের আচরণ করছে এবং নারীর প্রতি সহিংসতা করছে। তো আসলে খালিদুজ্জামানের আচরণ দেখে কি আমরা সেরকম মনে করতে পারি যে বিএনপি আসলে সব রকম খারাপ আচরণ গুলা করছে, খারাপ অভ্যাসগুলো বিএনপির মধ্যে আছে, আর জামাতের মধ্যে যথেষ্ট সহনশীলতা আছে? জামাতের মধ্যে যে সহনশীলতা আছে কিংবা তারা যে মানুষকে বিভ্রান্ত করছে তার 3টি উদাহরণ দিচ্ছি। একটা হলো তারা জান্নাতের টিকিট দিচ্ছে, এটি 6 লাখ সারা বাংলায়, এবং বাংলাদেশের সাধারণ মানুষ থেকে শুরু করে রকেট সায়েন্টিস্ট সবাই বোঝে, সবাই জানে, সবাই বিশ্বাস করে জান্নাতের টিকিট দেওয়া যায় না, সেই কাজটা করতেছে তারা। 1। 2 হলো এই জামাত যখন 5ই জুলাইয়ের পরে জামাতের আমির বলে বসলো যে আমরা ফেসিবাদকে ফেসিবাদ আর বলবো না, খারাপ লাগে, তাদেরকে মাফ করে দিলাম, তখন সারা জাতির প্রশ্ন ছিল যে আপনি মাফ করার কে? এখানে যাদের পিতা মাতা মারা গেছে, যার ভাই মারা গেছে, যার সন্তান মারা গেছে, যার স্ত্রী মারা গেছে, যার আপনজন অন্ধ হয়ে গেছে, তাদের বিচারটা করবে বিচারিক প্রক্রিয়া, আপনি মাফ করে দেওয়ার কে? আচ্ছা, 3য় হলো সর্বশেষ শফিকুর রহমান যে কথাটা বলছে যে যারা কর্মজীবী মহিলা তারা পতিতাসম, এই বিষয়টা নিয়ে তুল কালাম কাণ্ড সারা বাংলায়, যে এই বিষয়টা নিয়ে পরে বলছে আমার হ্যাক হয়ে গেছে আমার আইডি, কিন্তু সত্যিকার অর্থে যারা এক্সপার্টাইজ অনলাইনে, যারা এক্সপার্ট, এরকম শত শত এক্সপার্ট প্রমাণ করে দিয়েছে কোনো হ্যাকিং হয়নি, তার এক্স হ্যান্ডেল, তার যে আইডি সেটি হ্যাক হয় নাই, ধরে নিলাম এটি তর্কের খাতিরে হ্যাক হয়ে গেছে। সর্বশেষ তিনি চিটাগংয়ে দাঁড়িয়ে বললেন আপনাদেরই একজন সাহসী লোক এই চিটাগংয়ের মাটিতে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি কর্নেল অলি। এটি একটি জলজন্ত মিথ্যাচার। এই স্বাধীনতার 54 বছর পরে এসে প্রথম একটি মিথ্যাচার যেটা জামাতার আমির করলো। কারণ ওই 25 তারিখে চট্টগ্রামের 16 শহরে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 300 সৈনিকের সামনে দাঁড়িয়ে 8 ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড হিসাবে এবং ওই মুহূর্তে কমান্ডিং অফিসার হিসেবে মেজর জিয়াউর রহমান বলেছিলেন 1টা 15 মিনিটে উই রিভোল্ট। এটি সারা পৃথিবী জানে, সারা বাংলাদেশি জানে, সেই এন্টায়ার ইতিহাস জানে। এই প্রথম জামাতের আমির বলল ডক্টর অলি বা কর্নেল অলি দিয়েছেন, কর্নেল অলিও নিজে কখনো বলে নাই। সুতরাং এইবার আপনি বুঝেন তাদের প্রতিটি স্টেটমেন্ট, প্রতিটি স্ট্যাটাস, তাদের প্রতিটি কর্মকাণ্ড বিতর্কিত। উনি কি উদ্ধার করতে চেয়েছেন, মানে কি মানে
কি এস্টাবলিশ করতে চেয়েছেন, সরি, যে কর্নেল ওলি হচ্ছে যে উই রিভোল্ট বলে সামনে এগিয়ে গেছে, ঘোষকই আসলে উনি বলেছেন, আমরা ভিডিওতে স্পষ্ট দেখেছি। উনি এস্টাবলিশ করতে চাইছেন যে মুক্তিযুদ্ধের একজন বীর বিক্রম, একজন ভ্যালিয়েন্ট ফাইটার, তিনি এখন জামাতে জয়েন করছে, সুতরাং জামাতে বীর মুক্তিযোদ্ধা আছে, এটা বলতে চাচ্ছেন। কর্নেল অলি বীর মুক্তিযোদ্ধা, তিনি উপাধি পেয়েছেন বীর বিক্রম। তিনি জিয়াউর রহমানের সাথে জেড ফোর্সের ব্রিগেড স্টাফ ছিলেন, ব্রিগেড মেজর ছিলেন, জিয়াউর রহমান ছিলেন ব্রিগেড কমান্ডার, আর সে ছিল ব্রিগেড স্টাফ। সুতরাং এই ব্যাপারে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, উনি যে মুক্তিযোদ্ধা ছিলেন এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব নাই। তিনি দ্বন্দ্বটা শুরু করেছেন, বিতর্কটা শুরু করেছেন এই বলে যে কর্নেল অলি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। এটি অত্যন্ত বিতর্কিত, লজ্জাজনক এবং স্বাধীনতার উপরে একটি উস্কানিমূলক এবং একটি বিভ্রান্তিমূলক, জাতিকে বিভ্রান্ত করার জন্য এই বক্তব্য। এখানে আমি যে বিষয়টা পাচ্ছি, গবেষকদের যে ধারণা, বাংলাদেশে এই মুহূর্তে গবেষকরা বড় চিন্তিত যে জামাত প্রতিটি স্টেটমেন্ট এই উস্কানিমূলক কেন দিচ্ছে। এটার কারণ হলো যে একজন ব্যারিস্টার শাহরিয়ার, সে বলছে কোনো অপশন নাই, জামাতকে ভোট দিলে আপনি জান্নাতে যাবেন, অর্থাৎ একটাই অপশন, জামাতকে ভোট দিলে তারা জান্নাতে যেতে পারবে। এই যে বিভ্রান্তিমূলক কথাবার্তা, এর মানে হলো তারা এমন কিছু উদ্দেশ্য আছে যে সম্ভবত তারা তাদের উদ্দেশ্য হাসিল, এটা হতে পারে গভীর ষড়যন্ত্র, এটি হতে পারে ভোটকে বানচাল করার জন্য, এটা আগে তারা চেষ্টা করছিল ভোটটাকে ডিলে করার জন্য। ইনফ্যাক্ট তাদের প্রত্যেকটা কাজ এখন মানুষ ষড়যন্ত্র খুঁজে পাচ্ছে, মানুষ মনে করছে যে তারা কোনো একটা ষড়যন্ত্রে লিপ্ত আছে। যাই করুক না কেন, জুলাইয়ের মাধ্যমে এই জাতি নতুন করে ঘুরে দাঁড়িয়েছে এবং এই জাতি চায় একটি নির্বাচন, একটি ক্রেডিবল নির্বাচন, একটি সুষ্ঠু ফেয়ার নির্বাচন। এইখানে জামাত, কোনো সন্দেহ নাই যে তারা বিএনপির পরে, বড় দল বিএনপির পরে তারা একটু সামনে। টাইমস যে প্রতিবেদন দিল গত সপ্তাহে, সেখানে জনাব তারেক রহমানের ব্যাপারে তারা স্পষ্ট বলেছে হি ইজ দি ক্লিয়ার ফ্রন্ট রানার, অর্থাৎ তিনি নির্দ্বিধায় সামনে এগিয়ে যাচ্ছেন এবং 70%-এরও বেশি পপুলারিটি নিয়ে, আর তাদেরকে দিয়েছে 19%। টাইমসের মতো পত্রিকা, যেখানে 30 মিলিয়ন লোক যেদিন পাবলিশ হয় টাইমস, সারা পৃথিবীতে দেখে। টাইমসে তো ওনাকে আবার মানে বখাটে ছেলে টাইপের, এই টাইপের, আবার খাম্বা তারেক বলে পরিচিত, এই শব্দগুলোও তো তারা ব্যবহার করেছে। এই শব্দগুলো, এইগুলো হলো মানুষের প্রপাগান্ডা। মিডিয়া যখন একটা কিছু প্রকাশ করে, মিডিয়া বস্তুনিষ্ঠতা প্রকাশ করতে যে মানুষের সন্দেহ, প্রপাগান্ডা সবকিছুই তারা নিয়ে আসে, বাট এটা মানে ভ্যালিডিটি তারা দিতে পারে না। যেমন ধরেন, যে কোনো একজন নেতাকে যখন পোস্টমর্টেম করা হয়, তাকে যখন চেক করা হয়, তাকে যখন আলোচনা করা হয়, তার বিষয়ে, একজন নেতার বিষয়ে সাধারণের বা কিছু মানুষের, কিছু পার্সেন্টেজের কি কি অভিমত থাকে সেটি বলতেই পারে। আমার বক্তব্য সেখানে না, আমার বক্তব্য হলো এই মুহূর্তে আপনি দেখেন ডিসেম্বরের 25 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত যে কয়টা এক্সিসে উনি গেছেন, সেখানে মিনিমাম কোটি মানুষ সমবেত হয়েছে রাস্তায় এবং ভেন্যুগুলো মিলে। সুতরাং এটি যদি 6টা এক্সিস হয়ে থাকে, তাহলে 6 কোটিরও বেশি মানুষ মুভমেন্ট করছে। আরেকটি বিষয় এখানে স্পষ্ট যে 25শে ডিসেম্বরের বক্তব্য থেকে আজ পর্যন্ত তিনি কোনো বিষোদ্গার করছেন না, তিনি সুপ্ত গুপ্ত বলেছেন। এইটাও কিন্তু সভ্য ভাষায় এবং মানুষের বোধগম্য ভাষায় তিনি বলেছেন, সুপ্ত বা গুপ্ত। এই শাহরিয়ার কবির যে কোথায় ছিল, এই 15টা বছর কার সাথে কাজ করেছে, এটিও কিন্তু জাতি জানে। কিন্তু শাহরিয়ার কবির এখানে অপশন দিচ্ছে যে একটাই অপশন, কি অপশন, যে যদি দাঁড়িপাল্লায় ভোট দেন তাহলে আপনি জান্নাতে যাবেন, আর কোনো অপশন নাই। একইভাবে শফিকুর রহমান কি করে বলে যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে ডক্টর অলি বা কর্নেল অলি, এটা তো কোনো পৃথিবীতে যদি কোনো শয়তান দেখতে চায় তাহলে জামাতের আমিরকে দেখলেই হয়, এরকম কথাও তো বলছে। তারপরে তারেক রহমান তো বললেন যে অর্ধেক কর্মজীবীকে, মানে তারা মানে দেশের অর্ধেক মানুষকে তারা ঘরবন্দি করতে চায়, এরকম কথা। তো এটা নিয়ে শুনবো, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে বিদেশি যে পত্রিকাগুলোতে, সেই পত্রিকাগুলোতে স্পষ্টভাবে ফলাভাবে প্রচার করা হচ্ছে যে জামাতি ক্ষমতায় আসছে। তো এবং বাংলাদেশের আনাচে কানাচে অনেকেই মানে জরিপ চালিয়ে বা নিজেদের মধ্যে আলোচনা করছেন জামাতি ক্ষমতায় আসছে। তো এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে কি জামাত ক্ষমতায় আসছে? আমার ব্যাখ্যাটা হলো যে গণতন্ত্রের ভাষা হলো, ফাইনাল খেলাটা হলো, এটা হলো ভোট।
যে ভোটিং, সেখানে জনগণ ভোট দিবে, এটি যদি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়। আমি নিজে এই নির্বাচনে পার্টিসিপেট করেছি 91, 96, 2001-এ আমি সেনা অফিসার হিসাবে দায়িত্ব পালন করছি। আমাদের কাছে স্পষ্ট মনে হচ্ছে যে মানুষের যে ভাষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা, যে গণতান্ত্রিক প্রত্যাশা, সেটি ভোটের মাধ্যমেই প্রতিফলিত হয়। এবং আমার বিশ্বাস এই 16 বছর মানুষ ভোট দিতে পারে নাই। প্রথম 14-তে ডিজিটাল কারচুপি, 18-তে নিশিরাতের এবং 24-এ আমিডামি। এরকম একটি প্রক্রিয়াতে এদেশের যে নতুন প্রজন্ম, যাদের বয়স 20, 30, এমনকি 35, এমনকি 40, তারা ভোট দিতে পারে নাই। সুতরাং এবার ভোট দিতে আসবে। এই ঢাকা ক্যান্টনমেন্ট, বনানী, গুলশান, বারিধারা, আমি প্রত্যেকটা এলাকায় বারবার আমি মিছিলে যাচ্ছি ছাত্রদের সাথে, আমাদের দলের নেতাকর্মীদের সাথে, বিভিন্ন ধরনের পেশাজীবীদের সাথে। কালকে আমি যাব, আমি দেখতে পাচ্ছি মানুষ উৎসাহিত, উজ্জীবিত, এবং তারা ভোট দিতে আসবে। বারিধারা ডিওএইচএস এর মতো মানুষ, যাদের ভোটের পার্সেন্টেজ হয় সামথিং ভেরি লেস, এরাও ভোট দিতে আসবে। তারা প্রকাশ করছে, তারা উৎসাহ দেখাচ্ছে, তারা উজ্জীবিত। আমার বিশ্বাস জনগণ সেটি সিদ্ধান্ত নিবে। মিডিয়া ম্যানেজ করা যায়। এই মডার্ন যুগে মিডিয়াকে বায়াস করা যায়, মিডিয়াকে পারচেজ করা যায়, মিডিয়াকে গোলাম বানিয়েছিল 15 বছর। এই বাংলাদেশের ফ্রন্টলাইন মিডিয়া গোলাম হয়ে গেছিল, ফলে পাবলিক এই পত্রিকা অফিস অ্যাটাক করেছে। সুতরাং আমার বিশ্বাস যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যা আবর্তিত হচ্ছে সারা পৃথিবীতে, শুধু সোশ্যাল মিডিয়া না, গবেষকদের যে চিন্তা চেতনা, জনগণ যে যা দেখাচ্ছে, জনাব তারেক রহমান যেখানেই যাচ্ছে সেখানে লক্ষ লক্ষ লোক হাজির হচ্ছে। এবং এই যে মানুষের জমায়েত, এটি কোটি কোটি ছাড়িয়ে গেছে। 6টা এক্সিসে যদি আমি হিসাব করি, মোর দেন 6 crore, মানে 6 কোটিরও বেশি মানুষ পার হয়ে গেছে। এটি সর্বশেষ আর যে কয়দিন আছে, 7 দিন আছে, এই 7 দিনে হতে পারে যে আরো 5 থেকে 7 কোটি মানুষ। তাহলে যদি 15 কোটি মানুষ যদি একটা মানুষের স্টেজের আশেপাশে রাস্তায় আবর্তিত হয়ে থাকে, তাহলে দেখতে হবে যে এখানে টাইমসের যে বিষয়টা, 70%-এর উপরে মানুষ পপুলারিটি এখন তারেক রহমানের পক্ষে। এটি ফাইনাল ভোটের দিন গবেষকদের ধারণা যে তিনি বিজয়ী হবেন, ল্যান্ডস্লাইড ভিক্টরি আসবে ধানের শীষের জন্য। বাট আমাদের দেখতে হবে অ্যাকচুয়ালি এই আর্মি, নেভি, এয়ারফোর্স, গোয়েন্দা সংস্থা, এমনকি জনগণের যে ওপেন চোখের মাধ্যমে প্রত্যেকের হাতে একটা করে যদি 5 কোটি মোবাইল থাকে, তাহলে 5 কোটি ক্যামেরা আছে। এর মাধ্যমে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক একটি ক্রেডিবল নির্বাচন যদি হয়, তাহলে আমার বিশ্বাস ধানের শীষ জাতীয়তাবাদী দল ভিক্টরি পাবে। জি, অসংখ্য ধন্যবাদ মিন্টু সিদ্দিক। আমরা শেষ করব আপনার শেষ বক্তব্য। যদি আমরা নির্বাচনের আগে, আপনি আশা করব যে আপনি আবারও আমাদের সাথে যুক্ত হবেন, নির্বাচনের আগে আরো একবার যুক্ত হওয়ার সুযোগ পাবেন, যদিও আপনি অনেক ব্যস্ত থাকেন। তারপরও আপনার কি মনে হচ্ছে যে বিএনপি যে অঙ্গীকারগুলো দিচ্ছে মানুষকে, সেই ব্যাপারে অনেকে বলে যে অতীতের সাথে তুলনা করে, যে অতীতের যে রাজনৈতিক ইতিহাস, তাতে আসলে এগুলো কাজ করে না, যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়। আবার বলে যে এই অর্থ কোথায় পাবে, বিশেষ করে কার্ডের টাকা কোথায় পাবে, চাঁদাবাজি করে টাকা দিতে হবে বা কার্ডে চাঁদাবাজি হয়ে যাবে। তো সব মিলে আপনার কাছে আপনার শেষ বক্তব্য শুনতে চাই। যে প্রতিশ্রুতি কিংবা যে পরিকল্পনা দেওয়া হয়েছে, 31 পয়েন্টের যে চার্টার যেটা দেওয়া হয়েছে, কিংবা কার্ডগুলোর যে কথা বলা হচ্ছে, এই সবগুলো কি এদেশে বাস্তবায়ন করা সম্ভব? আপনি যদি খেয়াল করে থাকেন যে ফেডারেল রিজার্ভ লুণ্ঠন থেকে শুরু করে যে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে এদেশ থেকে, এটি একটি ওয়ান অফ দি বিগেস্ট ইকোনমি ইন দি ওয়ার্ল্ড। কারণ 180 মিলিয়ন পিপল, আমি যদি এটাকে ধরি যে 180 মিলিয়ন পিপল যদি আমি পাশাপাশি অস্ট্রেলিয়ার পাশে বাংলাদেশকে নিয়ে যাই, তাহলে অস্ট্রেলিয়া ইন রিগার্ডস অফ জিওগ্রাফি বাংলাদেশের চেয়ে 55 গুণ বড়। আর ইন রিগার্ডস টু পপুলেশন বাংলাদেশ অস্ট্রেলিয়ার চেয়ে 10 টাইমস বিগার। অর্থাৎ একটা অস্ট্রেলিয়ান পপুলেশনের চেয়ে 10 গুণ বড় পপুলেশন এটি। 1.5 কোটি মানুষ প্রবাসে আছে। সুতরাং আমাদের যে সোর্স অফ মানি, আমাদের যে মানি মার্কেট যেটাকে বলে, সব মার্কেটকে যদি একত্রিত করা হয়, এটা আপনার ফাইন্যান্সের ভাষায় মানি মার্কেট বা মার্কেট
ফোর্স, এই মার্কেট ফোর্সটা আবর্তিত হচ্ছে গ্লোবালি। আমাদের প্রবাসী আছে, আমাদের এক্সপোর্ট আছে, আমাদের ইম্পোর্ট আছে, সবকিছু মিলে ইটস এ গ্লোবাল মার্কেটের একটা বিগেস্ট মার্কেট। সুতরাং এইখানে মানি যদি অনেস্টলি, যদি ডেডিকেশন থাকে, অনেস্টি থাকে, স্বচ্ছতা থাকে, জবাবদিহিতা থাকে, তাহলে এরকম লক্ষ লক্ষ ক্রেডিট কার্ডকে সাপোর্ট দেওয়া যাবে। এই ধরনের যে ফ্যামিলি কার্ড বা যে কোনো কার্ড, এটাকে সাপোর্ট দেওয়া যাবে বিভিন্ন বিভিন্ন সোর্স থেকে। সবচেয়ে বড় বিষয়টা প্রয়োজন যে স্বচ্ছতা এবং জবাবদিহিতা। আমি জনাব তারেক রহমানের সাথে আমি 25 বছর ক্লোজ কন্ট্যাক্টে, 25 বছর, তোর মধ্যে 16 বছর আমি লন্ডনে ছিলাম, 17 বছর বলতে পারেন। সুতরাং আমি তাকে দেখেছি, তার এই যে 2001 থেকে আজ পর্যন্ত তার যে ভিশন, মিশন, তার অ্যাকশন এবং তার যে সহিষ্ণুতা, তার যে ধৈর্য, এবং আপনারা লক্ষ্য করেছেন বগুড়া বা কোথাও একটা কর্মী তার হাত ধরে টান দিয়েছে বা কিছু করেছে, তার এক্সপ্রেশন ছিল খুবই সামান্য, তিনি এখানে কোনো কিছুই বলেন না, সিকিউরিটি ব্যবস্থা নিয়েছে। সুতরাং তার যে পরিবর্তন, এই পরিবর্তনটুকু বাংলাদেশের মানুষকে নিয়ে, তার প্রত্যাশা বাংলাদেশের মানুষকে নিয়ে, তার পরিকল্পনা বাংলাদেশের মানুষ নিয়ে, এই 17টি বছরই তিনি এই ব্যাপারে গবেষণা করেছেন, তিনি চেষ্টা করেছেন, মানুষের সাথে কানেকশন রেখেছেন, তিনি দলটাকে আবর্তিত করেছেন। আপনার কি মনে নেই 20 এবং 22-এ 2 কোটি মানুষ আবর্তিত হয়েছে, 10টি সমাবেশের মাধ্যমে 1 কোটি 20-এ, আর 22-এ এই রোড মার্চের মাধ্যমে আরো 1 কোটি মানুষকে তিনি সঞ্চালনা করেছিলেন। আমি সবগুলো ক্লোজলি দেখার সৌভাগ্য আমার হয়েছে। আমি স্টেজে দাঁড়িয়ে তার পক্ষে কথা বলেছি, স্টেজের নিচে বসে তার বক্তব্য আমি ফলো করেছি। এই ফলোইং এর সময় আমার 25 বছর, আমার সন্তানের বয়স 25 বছর। সুতরাং এই যে টোটাল গ্র্যাজুয়াল ডেভেলপমেন্ট, তারেক রহমানের ডেভেলপমেন্ট, এইখানে আমি বলছি না যে উনি এসে দেশটাকে সিঙ্গাপুর করে দিবেন, আমি বলছি না তিনি এটা অস্ট্রেলিয়া বানিয়ে দিবেন, আমি বলছি না এটিকে লন্ডন বানিয়ে দিবেন। তিনি যে দেশি বিদেশি যে অভিজ্ঞতা নিয়েছেন, তিনি যে চেষ্টা করছেন, তার যে প্রচেষ্টা, তার যে উদ্দেশ্য, তার যে আদর্শ, তার যদি সামান্যতম এটার পার্সেন্টেজ যদি 15% বা 20%ও যদি বাস্তবে তিনি রূপ দিতে পারেন, তাহলে দেশ সামনে যাবে, আমাদের গণতন্ত্র ফিরে আসবে। উনি সর্বশেষ বলেছেন যে আই ওয়ান্ট টু রিবিল্ড মাই কান্ট্রি, অর্থাৎ তিনি এটাকে পুনর্গঠন করতে চান, এটা প্রয়োজন আছে পুনর্গঠনের। হি ওয়ান্টস টু রিবিল্ড দি কান্ট্রি, পুনর্গঠন করতে চান। পুনর্গঠনে আমাদের প্রয়োজন আছে, আমাদের স্বাস্থ্য, আমাদের শিক্ষা, আমাদের যতগুলো সেক্টর আছে, আমাদের আইন শৃঙ্খলা যত কিছু আছে, সব সেক্টরে আমাদেরকে রিবিল্ড করতে হবে। আদারওয়াইজ আমাদের এই জাতিকে এই ফেস্টিভাল 15 বছরে একটা ভঙ্গুর জাতি করে দিয়ে গেছে। তাই আমার বিশ্বাস যে তার যে প্রচেষ্টা, যে অঙ্গীকার এবং তার যে দূরদর্শিতা, যে প্রত্যাশা, সেটি দলের অসংখ্য মানুষ আছে দেশে বিদেশে, এক্সপার্ট আছে, সেই এক্সপার্টরা আস্তে 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 তার উপর যে আস্থা আসছে, তারা যখন এসে তাকে সাপোর্ট দিবে, তখন আমার বিশ্বাস যে জাতি সামনে যাবে, জাতি রিবিল্ড হবে, জাতির গণতন্ত্র ফিরে আসবে। আমাদের গণতন্ত্র ফিরে আনতে হবে। গণতন্ত্রে ফিরে আনার সর্বশেষ এবং ফাইনাল খেলাটা হলো ভোট। সেই ভোটে যদি এই দল ক্ষমতায় আসে, তাহলে তিনি, আশা করছি এবং এটা প্রত্যাশা রাখছি, ইনশাল্লাহ তিনি প্রধানমন্ত্রী হবেন এবং তার যে আশা ভরসা বা প্রত্যাশা আকাঙ্ক্ষা, সেটিকে বাস্তবে রূপ দেওয়ার জন্য আমাদের হাজার হাজার এক্সপার্ট আছে দেশে প্রবাসী আছে, এক ঝাঁক তরুণ আছে সারা পৃথিবীতে, অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড, সবখানে আছে। আমার ছেলে মেয়ে এখন লন্ডনে কাজ করছে। সুতরাং আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস তার চিন্তা চেতনা সবকিছু, মানে মানুষের আশাটা পূরণ হবে। মানুষ যেটা আশা করছে 54 বছরে যেটা হয়নি, সেই কাজগুলো একটা যে বড় মানুষের আশা পূরণ হবে। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পার্টিকে তিনি নেতৃত্ব দিচ্ছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 44 বছরের অসাধারণ একটা জার্নি, সেই জার্নিকে তিনি সামনে নিয়ে যাচ্ছেন। এখন এই মুহূর্তে পতাকা তার হাতে, তিনি এখন এটার চেয়ারম্যান। সুতরাং তিনি যদি সুযোগ পান, জনগণ যদি 12 তারিখে তাকে সেই সুযোগ দেয়, এই দলটাকে যদি ভোট দেয়, তাহলে অবশ্যই তিনি তার যে আশা আকাঙ্ক্ষা, তার যে পরিকল্পনা, তার যে মাস্টার প্ল্যান, তার যে স্ট্র্যাটেজি, সেগুলোকে তিনি বাস্তবে রূপ দেওয়ার জন্য সকল প্রকার পদক্ষেপ তিনি নেবেন। আর দুর্জনেরা যা বলছে, এটা পত্রিকায় বলুক, যেখানেই বলুক, এটা বলতে থাকবে। তারা সমালোচনা তারই হয় যিনি সামনে যান, যিনি কাজ করেন, যিনি দেশের জন্য চেষ্টা করেন, রাজনীতি করেন, তার সমালোচনা হবেই। বাট
তিনি যে এই পর্যন্ত যে কনসিস্টেন্সি দেখিয়েছেন, তিনি কিন্তু একটি ধারাবাহিকতা দেখিয়েছেন। তিনি, আমি দেখেছি এখন থেকে 15 বছর 16 বছর আগে মিলেনিয়াম সেন্টারে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আমি দেশকে সামনে নেওয়ার জন্য আমার পরিকল্পনা সামনে নিয়ে আসবো। সর্বশেষ তিনি এসে 300 ফিটে দাঁড়িয়ে বলেছিলেন যে মার্টিন লুথার কিং 60 বছর আগে বলেছিল যে তার যে উক্তি যে আই হ্যাভ এ ড্রিম, আর উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। সো তার যে প্ল্যান সেটি আস্তে আস্তে, সর্বশেষ কথা যে তিনি স্টেজে বলেছেন বগুড়া অথবা কোথাও, আমার কাছে অসাধারণ লাগছে যে আই ওয়ান্ট টু রিবিল্ড দি নেশন, উই ওয়ান্ট টু রিবিল্ড দি নেশন। এটাকে, এই জাতিকে আমরা, এই দেশটাকে, এই জাতিটাকে আমরা পুনর্গঠিত করতে চাই, পুনর্গঠন করতে চাই। এই বিষয়টা আমার কাছে অসাধারণ লেগেছে। এর অনেকগুলো সেক্টর আছে, 20টা সেক্টর আছে, এটাকে বলার দরকার নাই যে আমরা পুনর্গঠন করতে চাই। এখানেই কিন্তু রয়ে গেছে আমাদের প্রসপেক্ট, আমাদের ইনরমাস প্রসপেক্ট রয়ে গেছে। আমাদের যে ইয়াং জেনারেশন আছে, যে জেনজিরা একটা বিপ্লব করে রক্ত দিয়ে, যে ছাত্র জনতা, আপামর ছাত্র জনতা, যে আমাদের যে নতুন করে ঘুরে দাঁড়িয়েছি, আমরা ফেসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করেছি, সেখানে তরুণ নেই মানে ইয়েতে তরুণ নেই, মানে বিএনপির মধ্যে তরুণদের ব্যাপারে উৎসাহ দেওয়ার মতো ওইরকম কিছু নেই, কোনো পরিকল্পনা নেই, বা তরুণও তাদের মধ্যে কম। এটা কি আপনি মানে কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের স্ট্রাকচারে টপ স্ট্যান্ডিং কমিটি, তারপরে টায়ার আছে, মূল বডি তো হলো তরুণ। এই যে দেখেন প্রকাশ্যে, এই যে দেখতেছেন লক্ষ লক্ষ মানুষ, এরা তো তরুণ। সুতরাং ওখান থেকে উঠে আসবে, এটি ন্যাচারাল প্রক্রিয়া, এটি উঠে আসবে সে, এবং এই তাদেরকেই তিনি সঞ্চালন করছেন। আমাদের চেয়ারম্যান মহোদয় এই তাদেরকেই সঞ্চালন করছেন, যে এই যে লক্ষ লক্ষ মানুষ, তাদেরকে তিনি যে হাত দেখাচ্ছেন, এই কনস্ট্যান্ট হাত দেখিয়ে যাচ্ছেন। 25 তারিখ থেকে তার হাতে ব্যথা চলে আসছে। তিনি একদিন কথা বলছিলেন, মিডিয়াতে আসছে যে আমার হাতে ব্যথা হয়ে গেছে। সুতরাং তিনি তো হাত দেখিয়ে তিনি দুটি জিনিস বলছেন, যে তোমরা এসছো, ধন্যবাদ দিচ্ছেন। দ্বিতীয়টা হলো তোমাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমি পরিকল্পনা করছি, মাই প্ল্যান, আই হ্যাভ এ প্ল্যান। সো জনতা, বিশেষ করে ইয়াং জেনারেশন উজ্জীবিত হয়েছে, দারুণভাবে ইন্সপায়ার। এবং পাশাপাশি আরেকটি বিষয় আপনাকে আমি বলতে চাই, যে এটি একটি ডায়নামিক্স, নতুন ডায়নামিক্স, যে তার সাথে ডক্টর জুবাইদা রহমান ইনস্ট্যান্টলি গত 17 বছর যেমন লন্ডনে ছিলেন, তিনি এখন তার পাশে আছেন, অহর্নিশি দিবানিশি তিনি সবসময় তার পাশে আছেন। আরেকটি ডায়নামিক্স হলো যে ব্যারিস্টার জাইমা রহমান ইতিপূর্বে পলিসি ডায়ালগ কিংবা তার প্রজন্মের সাথে যে কথা বলেছেন, সেটি মিডিয়ার মাধ্যমে আসছে। ব্যারিস্টার জাইমা রহমানও দেখতে চায় যে নতুন প্রজন্ম, নতুন প্রসপেক্ট, নতুন আমাদের দেশের ভবিষ্যৎ, সেটি তারাও দেখতে চায়। সুতরাং একাধারে 3টি ফ্রন্ট, একটি হলো জনাব তারেক রহমান, আরেকটি হলেন ডাক্তার জুবাইদা রহমান, এ ট্যালেন্টেড লেডি ডক্টর, ফিজিশিয়ান, আর ব্যারিস্টার জাইমা রহমান। এই জিয়া পরিবারের, জিয়া রহমানের সন্তান এবং নাতি হিসেবে, প্লাস সন্তান এবং পুত্রবধূ হিসেবে তাদের যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটার প্রতি মানুষের আস্থা আসবে ধীরে ধীরে। এবং এটি বেস বা ফান্ডামেন্টাল যে ফাউন্ডেশন, সেটি হলো 17 বছরের ত্যাগ, 17 বছরের দেশ থেকে বাইরে থাকা, 17 বছর ধৈর্য ধরে থাকা, এবং এসে তিনি কোনো ধরনের উস্কানিমূলক কথা বলছেন না, কিছু উত্তর দিচ্ছেন ইদানিং, বাট আমার কাছে মনে হচ্ছে যে খুবই পজিটিভ। আরো ওনার কাছে আজকের এই বক্তব্যের মাধ্যমে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমার প্রিয় নেতা হিসেবে তার কাছে আমার অনুরোধ, যে আপনি যে প্রথম শুরু করেছিলেন, এখনো যেটা করে যাচ্ছেন, যে মানুষের আকাঙ্ক্ষার প্রতি, মানুষের ভবিষ্যতের প্রতি গঠনমূলক বক্তব্যই ভালো হবে। আমার মনে হয় না যে ওই কে বা কারা কাদের বিরুদ্ধে কথা বলা, কোন পার্টি কি বললো, এটার বিরুদ্ধে কথা বলার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজনেই নাই। আমাদের ভবিষ্যৎ কি হবে, আমাদের ফিউচারটা কি হবে, আমাদের নিউ জেনারেশন কিভাবে সামনে যাবে, গ্লোবালি তারা কিভাবে ইন্টিগ্রেট হবে, এইগুলো এই পরিকল্পনার উপরে থেকে সামনে গেলেই আমার কাছে মনে হচ্ছে খুবই সুন্দর এবং একটি পরিচ্ছন্ন ভবিষ্যৎ এই দলের সামনে আছে। অসংখ্য ধন্যবাদ মেজর সিদ্দিক আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শকদের পক্ষ থেকেও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আজকে সংযুক্ত করার জন্য আপা, থ্যাংক ইউ ভেরি মাচ।
প্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং